fetch data from a server। এতদিন ধরে আমরা জাভাস্ক্রিপ্টে যা যা শিখেছি সবকিছুই মিনিংলেস হয়ে যাবে যদি আমরা সার্ভারের সাথে ইন্টারাকশন করতে না পারি। বিকজ উইদাউট দ্যাট একটা ওয়েবসাইট হয়ে যাবে স্ট্যাটিক, এবং তাতে আসলে কোনো কিছু করারও নাই আসলে। বিকজ উইদাউট এনি ডেটা আমরা ডেটাকে ম্যানিপুলেট করতে পারবো না, ডেটা সেভ করতে পারবো না, ডেটা রিড করতে পারবো না, ডেটা আপডেট করতে পারবো না, কোনো কিছুই করতে পারবো না, বিকজ আমাদের কোনো ডেটার সোর্স নাই। তো এই যে ডেটা নিয়ে আসা এবং ওভারঅল সার্ভারকে ডেটা পাঠানো, বিকজ একটা সার্ভার তো কোনো ডেটা নিয়ে তৈরি হয় না, সেই সার্ভারের ডেটা পাঠানো হয় কোনো না কোনো একটা ইউজার সার্ভারে ডেটা সেন্ড করে, এবং সেই ডেটাটাই আমরা পরবর্তীতে দেখতে পারি। তো এই যে সার্ভারের ডেটা পাঠানো বা সার্ভারের কাছ থেকে ডেটা নেওয়া, এই যে এই কাজটা কিভাবে করে সেটা জানাটা খুবই জরুরি, এবং আজকের সেশনে আমরা এই কাজটাই করব। তো হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ শাহরিয়ার কবির ফ্রম কানেক্টেড একাডেমি, এবং আজকের সেশনে আমরা সার্ভারের থেকে ডাটা ফেচ করা কিভাবে করতে হয় এই কাজটা সম্বন্ধে জানবো। বিফোর স্টার্টিং দ্য ভিডিও, আপনি আমাদের নতুন ভিউয়ার হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের লেটেস্ট আপডেট পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। তো লেটস স্টার্ট। হোয়াট ইজ দ্য এজেন্ডা অফ দি সেশন? আজকের সেশনে আমরা একটু অল্প বিস্তর সার্ভার সাইড প্রোগ্রামিং সম্বন্ধে জানবো, এবং আমরা জানবো যে সার্ভার থেকে কিভাবে ডাটা ফেচ করতে হয়, যেটা আমাদের মূল কনসার্ন। প্রথমে আমরা জানি ইন্টারেকশন উইথ সার্ভার। এই ব্যাপারে একটা সার্ভারের সাথে ইন্টারেক্ট করতে গেলে আমাদেরকে জানতে হবে সেই সার্ভারটা কোথায় আছে, এবং তার চেয়ে বড় কথা সার্ভার জিনিসটা কি। একটা সার্ভার হচ্ছে খুবই পাওয়ারফুল একটা কম্পিউটার। ইউজুয়ালি এই ধরনের কম্পিউটারের প্রসেসিং পাওয়ার হয় খুবই বেশি, এবং তাদের র্যামও হয় অনেক। আচ্ছা, একটা সার্ভার অ্যাপ্লিকেশন হচ্ছে একটা সফটওয়্যার যেটা সেই সার্ভার অ্যাপ্লিকেশনে, সরি সেই সার্ভার কম্পিউটারে, সেই সার্ভার কম্পিউটারে ইনস্টল করা থাকে, এবং সেই সফটওয়্যার কি করা হয়, সেই সফটওয়্যারটা একটা নির্দিষ্ট পোর্টে অ্যাসাইন করা থাকে। হোয়াট ইজ দ্য পোর্ট? পোর্ট হচ্ছে এমন একটা গেটওয়ে বা এমন একটা পাথ যার মাধ্যমে একটা ক্লায়েন্ট একটা সার্ভার এর সাথে যোগাযোগ করতে পারে। এটাকে এইভাবে ভাবা যায় যে একটা পোর্ট বলতে আমি লিটারালি যা বুঝি যে একটা বন্দর যেখানে এসে জাহাজ দাঁড়াবে। তো আপনি সেই পোর্টে যদি যান তাহলে আপনি পণ্য আনলোডও করতে পারেন বা পণ্য লোডও করতে পারেন। জাস্ট লাইক দ্যাট। তো আমাদের সেই পোর্টটা জানতে হয়। তো অবশ্যই পোর্ট একটা নাম্বার, রাইট? পোর্ট নাম্বার থাকে। লোকাল হোস্ট 5500। যদি আপনারা এতদিন ধরে আমাদের ভিডিওটা ভালোভাবে দেখে থাকেন তাহলে দেখবেন যে আমাদের ব্রাউজারের টপে ছিল লোকাল হোস্ট 5500। তো এই 5500 টাই হচ্ছে আমাদের পোর্ট, রাইট? তো লাকি ফর আস যে আমরা যখন কোনো ওয়েবসাইটে যাই তখন আমাদের কোনো পোর্ট লিখতে হয় না। তো সেই ওয়েবসাইটের একটা ওয়েব অ্যাড্রেস থাকে এবং সেটার সাথে সেই পোর্টটাকে সামহাউ ম্যাপ করা থাকে। অলরাইট। বাট মোদ্দা কথা হচ্ছে সেই পোর্টটাকে হিট করতে হবে। সেই পোর্টটাকে হিট করলে একটা নির্দিষ্ট একটা সার্ভার অ্যাপ্লিকেশন ট্রিগার হবে, এবং সে কি করবে? সে আপনার নেসেসারি আ রিঅ্যাক্ট বা রেসপন্স করে সে আপনার সাথে ইন্টারেকশন করবে। রাইট? কিন্তু কিভাবে? তো এইখানে আসলে ওয়েব অ্যাড্রেসের ব্যাপারটা আসে। তো একটা ওয়েব অ্যাড্রেসে আমরা জানি যে www.facebook.com লেটস সে /home বা /messages সামথিং লাইক দ্যাট। তো এখানে যে www.facebook.com এটা লেখা যখন হচ্ছে তখন আমাদের Facebook এর যে সার্ভার সেটা ট্রিগার হচ্ছে, এবং সেই সার্ভার কি করছে? আমাদেরকে একটা HTML ফাইল দিচ্ছে। সেই HTML ফাইলটা ব্রাউজারে ভিজিবল হচ্ছে, রাইট? তো এইভাবে কিন্তু বেসিক্যালি ইউআরএল দিয়েই কিন্তু আমাদের একটা কোনো একটা ওয়েবসাইটের সার্ভার অ্যাপ্লিকেশন ট্রিগার হচ্ছে, রাইট? হোয়াট অ্যাবাউট ফর এক্সাম্পল এই যে আমরা দেখছি এখানে যে একটা ইউআরএল দেওয়া আছে jasonplaceholder.typecode.com। এটা একটা ওয়েবসাইট যেটা আমরা আজকে টিউটোরিয়ালে ইউজ করব। এখানে কি হচ্ছে যে যখন আমরা এই লিঙ্কটা যখন আ আমাদের ইউআরএল বা আমাদের ব্রাউজারের ইউআরএল যখন আমরা টাইপ করছি তখন কি হচ্ছে, এই ওয়েবসাইটটা যেই সার্ভার অ্যাপ্লিকেশন দ্বারা চলছে সেই সার্ভার অ্যাপ্লিকেশনটা ট্রিগার হচ্ছে। সেই সার্ভার অ্যাপ্লিকেশন কি করছে? আমাদেরকে একটা HTML ফাইল দিচ্ছে, এবং এই HTML ফাইলটাই কিন্তু আমাদের ব্রাউজারে রেন্ডার হচ্ছে যার ফলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি, রাইট? তো একটা স্পেসিফিক ডেটা আমরা কিভাবে পাবো? লেটস সে আমাদের Facebook এর মেসেজেস এর পেজে যেতে হবে, রাইট? অথবা যখন Google সার্চ দিই তখন Google এ যখন আমরা যেটা লিখি সেই অনুযায়ী আমাদের একটা ডেটার একটা HTML ফাইল আসে। সেখানে পর্যাপ্ত ডেটা থাকে যেগুলো আমাদের লাগবে, রাইট? তো আসলে ওখানে কি করা হয়? তো ওইখানে যেটা করা হয় যে আমরা যেটা খুঁজতে চাই সেটাকে আমাদের ইউআরএল এর সাথে এড করে দেওয়া হয়। যেমন ইন দিস কেস এই যে আ .com/guide। তো আমরা এই যে স্ল্যাশ গাইড এই ওয়ার্ডটা যখন আমাদের ইউআরএল শেষে এন্ড করলাম, তো তখন কি হয়েছে যে এই সার্ভারটাকে এমনভাবে ক্রিয়েট করা হয়েছিল যে এই লাস্টের স্ল্যাশ গাইড এই ওয়ার্ডটাকে সে চিনতে পেরেছে, রাইট? তো সে চিনতে পারার কারণে সে কি করেছে?
সে আমাদেরকে আরেকটা ইউআরএল পেজে নিয়ে গিয়েছে এবং সেই ইউআরএল এ যে আমাদেরকে একটা এইচটিএমএল ফাইল দিয়েছে, সেই এইচটিএমএল ফাইলটা ব্রাউজারে রেন্ডার হয়েছে এবং সেটা আমরা দেখতে পাচ্ছি, রাইট? অতএব আমাদেরকে এই কাজটা চেনানোর জন্য সার্ভারকে সেভাবে ক্রিয়েট করতে হবে। তো অবশ্যই সেটা আমরা পরের সেশনে করব, আজকের সেশনে সেটা আমাদের হেডেক নয়, রাইট? আচ্ছা, এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপার, সেটা হচ্ছে ফেচ এপিআই। আমরা কনসেপ্ট হালকা পাতলা জানলাম যে আমাদের সার্ভার অ্যাপ্লিকেশন একটা সার্ভার এ হোস্ট করা থাকে। সেই সার্ভার অ্যাপ্লিকেশন থেকে ডাটা পাওয়ার জন্য কি করতে হয়? কোন নির্দিষ্ট ইউআরএল দিতে হয়। এটাই ছিল আমাদের মোট কথা। এবার আসি ফেচ এপিআই। ফেচ এপিআই কি জিনিস? ফেচ এপিআই হচ্ছে আমাদের ক্লায়েন্ট সাইডের জিনিস। ফেচ এপিআই এমন একটা ফাংশন যেটার মাধ্যমে আমরা সার্ভারের সাথে ইন্টারেক্ট করব। এটা একটা ফাংশন যেটা প্রমিস অবজেক্ট রিটার্ন করে। অর্থাৎ এই প্রমিসটা যদি সাকসেসফুল হয়, তো তাহলে আমরা কি করব? তাহলে আমরা রেসপন্স হিসাবে ডাটাটা ডট দেন এই ব্লকের মধ্যে দেখতে পাবো। যদি দেখা যায় যে আমাদের প্রমিসটা ফেল করছে, অর্থাৎ আমাদের ইউআরএলটা ভুল বা এমন কোনো কিছু ইউআরএল দিয়েছে যেটা কোনো সার্ভার আইডেন্টিফাই করতে পারছে না, সেক্ষেত্রে আমাদের এরর হবে। সো ইন দ্যাট কেস আমাদের ক্যাচ ব্লকের মধ্যে সেটা ট্রিগার হবে। অলরাইট? সো মুভিং অন। এবার আমরা দেখি যে প্রমিস সিনট্যাক্স ব্যবহার করে কিভাবে আমরা সম্পূর্ণ একটা কোড লিখবো। সো দিস ইজ দ্য কোড। ফেচ প্যারামিটার থেকে ইউআরএল। এই ইউআরএলটার অর্থ হচ্ছে যে ইউআরএল থেকে আমরা ডাটা ফেচ করব। অর্থাৎ এই ইউআরএলটা যদি আমরা টাইপ করি তাহলে সার্ভার আমাদের কোনো কিছু একটা ডেটা দিবে। এবং ডট দেন রেসপন্স ডট জেসন ডট দেন ডেটা, এবং এখানে আমাদের অরিজিনাল ডেটাটা ভিজিবল হবে, এবং ডট ক্যাচ যদি আমাদের এরর হয়। তো এখানে আসলে কি হচ্ছে তো আমরা এটা জানি। তো প্রথমে জানি ফেচ ফাংশন সম্বন্ধে। ফেচ ফাংশন একটা ফাংশন যেটা দুইটা প্যারামিটার নেয়। প্রথম প্যারামিটারটা হচ্ছে ইউআরএল, যেটা থেকে আমরা আমাদের ডেটাটা পাবো, এবং আরেকটা হচ্ছে অপশনাল প্যারামিটার। আমরা যদি সার্ভার থেকে ডেটাটা পেতে চাই, ডেটা নিতে চাই, তাহলে আমরা এই প্যারামিটারটা দিই না। যদি আমাদের সার্ভারের কাছে ডেটা পাঠাতে হয়, তাহলে আমরা কোন ডাটা পাঠাবো, কি ডেটা পাঠাবো সেটা আমাদেরকে বলতে হয়। কি ফরম্যাটে ডেটা পাঠাবো সেটা আমাদের বলতে হয়, এবং কি মেথডে ডেটা পাঠাবো সেটা আমাদের বলতে হয়। সার্ভার কাছে ডেটা পাঠানোর একাধিক মেথড রয়েছে, যেমন রয়েছে পুট, পোস্ট, ডিলিট, এগুলা। তো মোস্টলি আমরা পোস্ট রিকোয়েস্ট ইউজ করি, অর্থাৎ আমরা যে জিনিসটাকে বলি পোস্ট রিকোয়েস্ট। জাস্ট আ কুইক নোট হিয়ার, যেটা হচ্ছে যে আমরা সার্ভারের কাছে যখন কোনো কিছু করতে চাই, অর্থাৎ সার্ভারের কাছে কোনো ডেটা নিতে চাই বা সার্ভারের কাছে কোনো ডেটা পাঠাতে চাই, তো তখন যেটা আমরা করি সেটা হচ্ছে সার্ভারের কাছে আমরা কোনো একটা অবজেক্ট সেন্ড করি। নট নেসেসারিলি একটা অবজেক্ট, একটা স্ট্রিং সার্ভারের কাছে যায় এবং সার্ভার সেটাকে অবজেক্টে কনভার্ট করে নেয়। আচ্ছা, এই অবজেক্টটাকে বলা হয় রিকোয়েস্ট অবজেক্ট। ওকে? তো এই রিকোয়েস্ট অবজেক্ট থেকে সার্ভার জানতে পারে যে সেই যে ক্লায়েন্ট, সেই ক্লায়েন্টের যাবতীয় তথ্য সম্বন্ধে, রাইট? যেমন সেখানে থাকতে পারে ক্লায়েন্টের ইউআরএল, অর্থাৎ কোন ইউআরএল থেকে এই রিকোয়েস্টটা আসছে, রাইট? এছাড়াও থাকতে পারে ক্লায়েন্টের আইপি অ্যাড্রেস এবং অন্যান্য জিনিসপত্র। তো সার্ভার এই জিনিসটা পেয়ে সে সে কি করে, তার বিনিময়ে সে আরেকটা অবজেক্ট পাঠায়, দ্যাট ইজ রেসপন্স অবজেক্ট। তো এই রেসপন্স অবজেক্ট থেকেই আমরা আমাদের ডাটা এক্সট্রাক্ট করি। অলরাইট? এবার আসি ডট দেন রেস সার্চ দ্যাট রিটার্ন রেস ডট জেসন। এখানে আসলে কি হচ্ছে যে প্রথমে ফেচ ফাংশনটা কমপ্লিট হওয়ার পরে আমরা যেই অবজেক্টটা পাচ্ছি সেখান থেকে আমাদেরকে আমাদের জেসন ফরম্যাটে ডেটাটাকে কনভার্ট করতে হবে, রাইট? তো এই ফাংশনটা কি করে, এই ফাংশনটা একটা প্রমিস রিটার্ন করে। তো পরবর্তীতে আরেকটা ডট দেন ব্লক রয়েছে, which is ডট দেন ডেটা সার্চ দ্যাট একটা ফাংশন। তো এইখানেই আমাদের অরিজিনাল ডেটাটা ভিজিবল হয়। অলরাইট? তো এখানেই হচ্ছে আমরা আমাদের ডেটাটা নিয়ে কাজ করব। এবং অবশেষে অবশ্যই ডট ক্যাচ, তো ওইটা যদি আমাদের ফেইল হয় তো তাহলে সেটা ফায়ার হবে। তো এটা ছিল আমাদের থিওরিটিক্যাল পার্ট। এবার আমরা যেটা করব, আমরা ভিএস কোড ওপেন করে আমাদের কাজ শুরু করব। সো ডু দ্যাট। অলরাইট, সো যথারীতি আমাদের ভিএস কোড ওপেন রয়েছে, পাশে ব্রাউজার ওপেন রয়েছে, রাইট? এবার যেটা করব, আমাদের এমটি জাভাস্ক্রিপ্ট ফাইলও রয়েছে, এবং এবার আমরা যেটা করব, আমরা এখানে যাব যে আমরা একটা ওয়েবসাইটের অ্যাড্রেস টাইপ করব, which was json placeholder.com। এখানে যেটার এক্সাম্পল আমরা দিয়েছিলাম আমাদের স্লাইডে, রাইট? তো দিস ইজ দ্য ওয়েবসাইট। এইখানে একটা স্যাম্পল কোড দেওয়া রয়েছে। আমরা যদি এখানে রান স্ক্রিপ্ট বাটনে ক্লিক করি, রান স্ক্রিপ্ট, তো এখানে আমরা একটা তথ্য পাচ্ছি, ইউজার আইডি, আইডি, টাইটেল এবং কমপ্লিটেড, রাইট? এখানে আসলে যেটা হচ্ছে যে এখানে আমরা ইউআরএলটা একটু পর্যালোচনা করি। তো এইটুকু হচ্ছে আমাদের সেই ওয়েবসাইটের রুট ইউআরএল। তারপরে যে যদি আমরা স্ল্যাশ টু ডুস স্ল্যাশ ওয়ান এইটা যদি আমরা লিখি, তাহলে সার্ভার সেটা রেকগনাইজ করবে এবং আমাদেরকে একটা জেসন পাঠাবে। আমরা যেটা করব, এই লিঙ্কটা কপি করব। কপি করে আমাদের এইখানে এটা পেস্ট করব, হিট পেস্ট।
এবং দেখুন আমরা একটা জেসন ডেটা পাচ্ছি এখানে। তো তার মানে কি দাঁড়ালো, সার্ভার কিন্তু আমাদের একটা জেসন ডেটা দিচ্ছে আমাদের রিকোয়েস্টকে রিকগনাইজ করে। আমরা যদি /1 না লিখে আমরা যদি /2 লিখি তাহলে দেখি কি আসে, এবং এখানে আইডি 2 হয়ে যাবে। তার মানে সার্ভার কি করছে, সার্ভার এই যে লাস্টে এই নাম্বারটাকেও সে রিকগনাইজ করছে এবং সেই অনুযায়ী কিন্তু সে রেসপন্স দিচ্ছে। লেটস সে আমি যদি 10 দেই তাহলেও আইডি 10 আসবে। আচ্ছা, এবং যদি আমি এই জিনিসটাকে মুছে ফেলাই, এই নাম্বারটা যদি আমি না রাখি, তাহলে দেখুন আমাদের অনেকগুলো ডাটা চলে আসছে। অর্থাৎ এই রিকোয়েস্টের ধরনগুলো সার্ভার সবই আইডেন্টিফাই করতে পারছে। অলরাইট, এবার আমরা যেটা করব, আমরা এই ইউআরএলটা কপি করব। সরি, এই ইউআরএলটা নয়, আমরা এই ইউআরএলটা কপি করব। আমাদের এতগুলো তথ্য লাগবে না। কপি, ইনফ্যাক্ট আমরা চাইলে এই পুরো কোডটাই কপি করতে পারি। লেটস ডু দ্যাট। তো এরপর আমরা যেটা করবো, এটা একটু ফিক্স করে দিই। ফিক্স করে আমি এখানে রিটার্ন শো করে দিই, যাতে ব্যাপারটা আরো বেশি বোধগম্য হয়। ওকে, এটা আরো বেশি ইনটুইটিভ যে এটা রিটার্ন করছে কোনো কিছু একটা, রাইট? এটাও একটা প্যারেন্ট কার্লি ব্রেসেস এর মধ্যে দিয়ে দিই, এবং লাস্টে থাকবে ডট ক্যাচ এরর such that, সরি, এরর। এবং আমরা যেটা করবো, এখানে কনসোল ওপেন করি, এটা আমাদের লাগবে না। হিট সেভ, এবং আমরা এখানে ডেটা পাচ্ছি। তো এইভাবে কিন্তু আমরা একটা ডেটাকে ফেচ করতে পারি সার্ভার থেকে, রাইট? আমরা যদি মাল্টিপল ডেটা চাই তাহলে আমরা এই পার্টটা মুছে দিব। হিট সেভ, দেখুন আমরা 200টা ডেটা পাচ্ছি। অর্থাৎ যেহেতু আমরা একটা জেসন অবজেক্টের ডেটা পাচ্ছি, সেহেতু আমরা কিন্তু এই ডেটাগুলোকে HTML এ ভিজিবলও করাতে পারি, রাইট? তো আমরা এখানে যেটা করব, আমরা এখানে একটা HTML একটা টেবিল লিখবো, রাইট? তো আমি টাইম ওয়েস্ট করতে চাই না, আমার কোডটা কপি করা ছিল, জাস্ট এটা আমি এখানে পেস্ট করে দিই। নাথিং মাচ, জাস্ট একটা টেবিল, রাইট? টেবিল, তার টিআর, টিডি, এগুলো যা যা আছে। তো আমার কি লাগবে, আমার একটা প্রপার্টি আমরা দেখি একটা অবজেক্টের। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি টাইটেল, আমাদের লাগবে টাইটেল, আইডি, টাইটেল এন্ড ইউজার আইডি। ওকে, ইউজার আইডি। তো এইটুকু হলে হচ্ছে। তো এবার আমরা যেটা করব, এটাকে আপার কেস করে দিলাম। দেন হোয়াট উই গোইং টু ডু ইজ, আমরা এখানে আরেকটা টিআর লিখবো। এটা আমি এখানে লিখছি, কিন্তু আমরা এটা এখানে থাকবে না, এটা আমরা কাট করে জাভাস্ক্রিপ্ট অংশে পেস্ট করব। এখানে HTML অটো কমপ্লিট অংশের জন্য আমরা এটা এখানে লিখছি। তো টিডি আমরা লিখবো ডলার, আমরা হচ্ছে টেমপ্লেট স্ট্রিং ইউজ করব আমরা, সেজন্য ডেটা ডট আইডি, and let's copy and paste it for 3 times. ID, title and user ID. TLE, title and user ID. ID. Right. So cut it here. এইবার আমরা একটা ফাংশন লিখি, ফাংশন render data. So var parent equal to document dot get element by ID and root. So var s is equal to এটা ব্যাকটিক দিয়ে টেমপ্লেট স্ট্রিং ফরম্যাট করে লিখি, দেন parent dot inner HTML plus s. Now what I'm going to do is আমরা এই ডেটাটাকে ইটারেট করে প্রত্যেকটা ডেটা নিয়ে আমরা রেন্ডার ফাংশনে পাস করে দিব, তাহলে সে রেন্ডার করে ফেলবে, রাইট? তো আমরা কি করব, json dot for each data such that render data. তো হিট সেভ, দেখুন আমরা কিন্তু অনেকগুলা ডেটা পাই, রাইট? তো আমাদের যদি এতগুলো ডেটা না লাগে, আমরা লেটস সে 1 থেকে 10 পর্যন্ত ডেটা চাই, তো তাহলে আমরা কি করতে পারি? সো এটা খুবই ইনটুইটিভ একটা জিনিস যে আমরা ফর লুপ চালায় কাজটা করতে পারি, রাইট? আমি এই পোর্শনটুকু আমরা একটা ফর লুপের মধ্যে লিখলাম, ফর let n equal to 1, n less than equal to 10, n semicolon n plus plus, and inside that আমি এই জিনিসটাকে পেস্ট করে দিলাম, রাইট?
এবং এখানে লিখবো স্ল্যাশ to-do slash plus n, right? So n, what do you do? Sorry. So what do you do? We hit save and nothing happens. তার মানে আমাদের কোনো একটা error হয়েছে, right? Let's check. Console JSON.for each is not a function. Cons. Oh, my bad. এখানে তো আমরা তখন একটা ডেটা পাবো, আমরা তো আর অ্যারে পাবো না, রাইট? তো আমাদের for eachটা থাকবে না। এখানে রেন্ডার এই ফাংশনটা বাদ যাবে, এখানে বাদ যাবে JSON। হিট সেভ এবং দেখুন আমরা কিন্তু ডেটা পাচ্ছি আস্তে ধীরে বিকজ অফ নেটওয়ার্ক ইস্যুস। বাট এখানে যেটা দেখার বিষয় যে দেখতে পাচ্ছি যে আমরা সিরিয়ালি আমাদের আইডি গুলো আছে, রাইট? আমরা যদি জিনিসটাকে রিলোড দেই, এবার দেখুন একটা মজার জিনিস, 1 2 3 4 7 6 9 8 5 10, অর্থাৎ আমরা সিরিয়ালি আমাদের ফেচ এপিআই গুলো কল করা সত্ত্বেও আমাদের কিন্তু সিরিয়ালি আইডি গুলো আসছে না। ইটস বিকজ ফেচ এপিআই is a function that returns a promise, right? তো যেহেতু এই ফাংশনটা প্রমিস রিটার্ন করে, তো কি হচ্ছে যে একটা প্রসেসের জন্য একটা প্রসেস কিন্তু থেমে থাকছে না। যেটা আমরা চাচ্ছিলাম যে আমাদের একটা প্রসেসের জন্য থেমে থাকুক, লাইক প্রসেস নাম্বার 4 শেষ না হওয়া পর্যন্ত প্রসেস নাম্বার 5 শুরু হবে না, বা প্রসেস নাম্বার 5 শেষ না হওয়া পর্যন্ত প্রসেস নাম্বার 7 শুরু হবে না, বাট ইট হ্যাপেন্ড। তো আমরা এখানে কি করতে পারি আসলে? তো আমরা আগের চ্যাপ্টারে জেনেছিলাম এসিঙ্ক এবং এওয়েট সম্বন্ধে, রাইট? তো এসিঙ্ক এওয়েট এর মাধ্যমে কিন্তু আমরা কাজটা খুবই ইজিলি করতে পারি। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা একটা ফাংশন লিখবো async ফাংশন fetch data এবং id, রাইট? এর মধ্যে আমরা যেটা করব, আমরা লিখবো await, সরি আমরা লিখবো try catch এর মধ্যে try catch await response equal to এবং স্ল্যাশ হিসেবে id, রাইট? এবং তারপর যেটা থাকবে যে আরেকটা await লাগবে আমাদের, await data, সরি এখানে নয়, এটা হয়ে যাবে এখানে, মাই ব্যাড। var data is equal to await response dot json, এবং এই ডেটাটাই কিন্তু আমাদের দেখতে হবে। তো আমরা লিখবো রেন্ডার ডেটা, এবং পরে আমাদের কি করতে হবে, আমাদের ফর লুপের মধ্যে এই ফাংশনটাকে কল করতে হবে। সো লেটস ডু দ্যাট। আমরা লিখবো fetch data in, আমরা এই ফাংশনটাকে এর উপরে লিখি, তো হিট সেভ। রাইট, তো আমাদের এখনো জিনিসটা হলো না, মাই ব্যাড। আমরা যেটা করিনি সেটা হচ্ছে যে আমাদের এইটাকেই ফর লুপের ভিতরে লিখতে হবে। মাই ব্যাড, আই এম রিয়েলি সরি গাইস, বিকজ মিস্টেকস হ্যাপেন। ফেচ ডেটা এটা এর ভিতরে আমাদের এটা লিখতে হবে, রাইট? and the moment we do that, আমরা লিখবো fetch data, আমাদের এই আইডিটা থাকবে না, আমাদের এখানে চলে আসবে n, রাইট? এবং আমাদেরকে ফাংশনটা কল তো করতেই হবে, fetch data, hit save, 1 2 3 4 5 6 7 8 9 10। তো এইবার আমরা কিন্তু ফোর্সফুলি জিনিসটাকে সিরিয়ালি মেনটেন করতে পারছি। এর মানে এটা নেসেসারি নয় যে আমাদেরকে ফেচ এপিআই কাজটা সিরিয়াল করার জন্য আমাদেরকে এসিঙ্ক অ্যাওয়েট ব্যবহার করতে হবে, বাট ইট ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে অ্যাকচুয়ালি। আদার একটা ওয়ে রয়েছে, সেটা হচ্ছে রিকার্সিভ ফাংশন ইউজ করা, বাট রিকার্সিভ ফাংশন ইজ প্রিটি মাচ নট সো ইনটুইটিভ। তো রিকার্সিভ ফাংশনটাকে আমি রেকমেন্ড করবো না। বেস্ট ওয়ে হচ্ছে ফেচ এপিআই ব্যবহার করার এসিঙ্ক অ্যাওয়েটের মধ্যে, রাইট? আমরা আসলে কি করলাম, আমরা কিন্তু ডেটা কিভাবে পেতে হয় সেটা আমরা দেখলাম, এবং ফর লুপের মাধ্যমে কিভাবে ডেটা পেতে হয় সেটাও আমরা দেখলাম, রাইট? এবার আমরা যেটা করব, ডেটা পাঠানোর কাজটা, আমরা একটু আবার এই ওয়েবসাইটে যাই। এখানে যে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে আমরা একটু গাইড পেজে যাব, রাইট? দ্য ইউআরএল আমি যেটা দেখিয়েছিলাম,
যে স্ল্যাশ গাইড, এই স্ল্যাশ গাইডে যখন আমরা গেলাম তখন আমরা কিন্তু এই একটা এইচটিএমএল পাচ্ছি, যেটা কিন্তু আমাদের ব্রাউজার রেন্ডার করছে, রাইট? এবার এইখানে এরা বলে দিয়েছে যে কিভাবে আমাদের সার্ভারে ডেটা পাঠাতে হবে, রাইট? তো আমি যেটা করব যে আমাদেরকে একটা ডেটা যে পাঠাতে হবে সেই ডেটাগুলো আমরা অবশ্যই একটা ইনপুট ফর্ম থেকে পাবো, রাইট? বাট আমি আসলে টাইম নষ্ট করতে চাই না, সো আমি আবার কষ্ট করে সেই ইনপুট গুলা লিখবো না। ইউ নো হাউ টু রাইট দ্যাট। আমরা জাস্ট অ্যাজিউম করে নেবো যে আমাদের কাছে একটা জেসন ডেটা রয়েছে, তো হুইচ ইজ ইন দিস কেস দিস ওয়ান। তো নট এইটা, আমরা যেটা করব যে আমাদের এইখানকার জন্য আমাদের গাইডটা দেওয়া রয়েছে যে আমাদের এই এই ইউআরএল এ আমাদের ডেটা পাঠাতে গেলে কি করতে হবে। সো আমরা এই ইউআরএলটাই ফলো করি, রাইট? আমরা যখন নিজেরা সার্ভার ক্রিয়েট করব তখন আমরা আমাদের ইচ্ছা মতো কাজ করব। তো ফর নাও আমরা যখন শিখতেছি তখন আমরা এইভাবে শিখি। তো আমাদের আমরা এইটুকু কপি করি, var data equal to this, রাইট? আচ্ছা, আমরা আমাদের ডকুমেন্টে ফিরে আসি, রাইট? অলরাইট, এবার আমাদের সার্ভারের ডেটা পাঠাতে হবে, রাইট? আমরা এই ইউআরএলটা এখানে কপি করে নিই, এটা সি var url equal to this. অলরাইট, এবার আমাদের যেটা করতে হবে, আমরা পোস্ট করব ডাটা, অর্থাৎ ডাটা পাঠাবো। আমরা লিখব ফেচ এবং ফার্স্ট প্যারামিটার হচ্ছে ইউআরএলটা which is this one, এবং আমাদের আরেকটা প্যারামিটার দিতে হবে বলেছিলাম which was optional but in this case it is mandatory। তো সেটা হবে যে প্রথম প্যারামিটার হচ্ছে আমাদের মেথড। তো মেথড আমরা যেহেতু ডাটা পাঠাচ্ছি সেহেতু সেটা হবে পোস্ট ইন ক্যাপিটাল। এবার হবে হেডার্স, আমরা লিখতে হবে কন্টেন্ট টাইপ, অর্থাৎ আমরা কি ধরনের ডাটা পাঠাচ্ছি সেটা আমাদেরকে বলে দিতে হবে। আমরা পাঠাচ্ছি জেসন টাইপের ডাটা, তাই আমাদেরকে লিখতে হবে অ্যাপ্লিকেশন স্ল্যাশ জেসন, এবং অবশেষে আমরা কি ডাটা পাঠাচ্ছি সেটা। সো আমরা লিখতে হবে বডি বলুন, আমরা লিখবো জেসন ডট স্ট্রিংফাই। ইজ বিকজ আমরা যদিও এখানে বলছি জেসন, তারপরেও কিন্তু অ্যাকচুয়ালি একটা অবজেক্টকে পাঠানো যায় না, বিকজ একটা অবজেক্ট হচ্ছে নট অনলি বিকজ আ কালেকশন অফ ডেটা, এটা এটা সে তার পাশাপাশি একটা অবজেক্ট হচ্ছে মেমোরি লোকেশন কিছু, একটা মেমোরিতে কোনো কিছু থাকা, রাইট? তো একটা অবজেক্ট যখন আমরা ক্রিয়েট করি তখন একটা মেমোরিতে সে একটা নির্দিষ্ট জায়গা কনজিউম করে, কোন একটা রেফারেন্স ভ্যারিয়েবল থাকে সেটা সে তাকে অ্যাক্সেস করে, সামথিং লাইক দ্যাট। তো আমরা যখন দুইটা সিস্টেমের মধ্যে যখন তথ্য আদান প্রদান করছি তখন কিন্তু আসলে ওইভাবে পাঠানো সম্ভব না, কারণ আমাদের মেমোরি লোকেশন তো পাঠাতে পারি না। তো আমাদের কি করতে হবে, আমাদেরকে এই জিনিসটাকে একটা স্ট্রিং এ কনভার্ট করতে হবে, বিকজ একটা স্ট্রিং কে কিন্তু অবশ্যই এটা বাইনারি নাম্বারে কনভার্ট করে ফেলা যায় এবং সেই বাইনারি নাম্বারকে একটা সিস্টেম থেকে একটা সিস্টেমে পাঠানো যায়। দ্যাটস ওয়াই আমরা লিখছি জেসন ডট স্ট্রিংফাই। অলরাইট, তো এইটুকু আমাদের হয়ে গেছে এবং অবশেষে প্লেন সিম্পল কাজ। তো আমরা লিখবো ডট দেন রেসপন্স such that return rest dot json, এবং ফাইনালি ডট দেন data such that console.log data. তো আমি ডট ক্যাচ দিচ্ছি না বিকজ লেটস অ্যাজিউম যে আমাদের সার্ভারটা আপ এন্ড রানিং। এবার যেটা হবে যে আসলে একটা ডাটা যে পাঠাবো, টেক ইট দিস ওয়ে যে আমরা যখন কোনো প্রতিষ্ঠানে ভর্তি হই তখন আমরা আমাদের নাম অ্যাড্রেস এগুলা দিই, কিন্তু আমাদের রোল ইনপুট দিই না, বিকজ আমরা কিন্তু তখনও ভর্তি হইনি, আমাদের রোল ক্রিয়েট হয়নি। তো এই ক্ষেত্রে আমরা যখন নতুন একটা ডেটা সার্ভারে ইনসার্ট করবো তখন আমরা কিন্তু সেই ডেটার আইডিটা আমরা জানি না। তো এক্ষেত্রে আমাদের সার্ভার কি করবে, সেই রিটার্ন হিসাবে একটা আইডি আমাদেরকে দিবে, রাইট? তো সেই আইডিটাই আমরা কনসোলে প্রিন্ট করি। ইটস এই টাইটেল, বডি এটা, টাইটেল এটা, এবং অবশেষে এই যে এই আইডি, দিস ইজ হোয়াট উই আর লুকিং ফর। তো আমরা যদি ফু বা এরকম কোনো কিছু না দিই, আমরা এ বি সি ডি দিলাম, ই এফ জি এইচ দিলাম, ইটস এই কিছু সময় লাগবে এবং তারপর চলে আসলো। তো এইভাবে কিন্তু আমরা সিস্টেমে একটা সার্ভার ডেটা পাঠাতে পারছি, রাইট? সো দিস ইজ ভেরি ইজি অ্যাকচুয়ালি, রাইট? তো আমরা আজকের সেশনে দেখলাম কি, আমরা আজকের সেশনে দেখলাম যে কিভাবে সার্ভার থেকে ডেটা নিতে হয়, আমরা কিভাবে লুপ চালিয়ে একাধিক ডেটা নিতে পারি, আমরা কিভাবে সার্ভারের কাছে ডেটা পাঠাতে পারি। তো এগুলো কিন্তু খুবই কোর জিনিসপত্র যে যার মাধ্যমে একটা সার্ভারের সাথে ইন্টারাকশন করতে হয়, রাইট? এবং জিনিসটা কিন্তু আসলে কঠিন নয় এবং অনেক কিছু জানতে হবে এমনটাও নয়। আমরা কিন্তু এইটুকু জিনিস দিয়ে কিন্তু আমরা অনেক বড় বড় সিস্টেমও দাঁড় করাতে পারি। তো দ্যাটস ইট গাইস, দ্যাটস ফর টুডে সেশন। তো আমরা আপনাদের সাথে আবার আগামী সেশন দেখা হবে। আনটিল দেন, সি ইউ নেক্সট টাইম।